অর্ধক্রোশ দূর হইতে সূর্যের প্রখর আলোকে নগরের পরিদৃশ্যমান অংশ যেন পৌরুষ ও ঐশ্বর্যের প্রাচুর্যে ঝলমল করিতেছে। নদীর উত্তর তীরে উগ্র তপস্বীর উৎক্ষিপ্ত ধূসর জটাজালের ন্যায় গিরি চক্র বেষ্টিত অনেকগুলি দুর্গ। আদেও এই দুর্গ বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল। পরে রাজধানী নদীর দক্ষিণ তীরে সরিয়া আসিয়াছে। অনেগুন্দি দুর্গ বর্তমানে একটি নগররক্ষক সৈন্যাবাস। নদীর দক্ষিণ কূলে শতবর্ষ ধরিয়া যে মহানগরী গড়িয়া উঠিয়াছে, তাহা যেমন শোভাময়ী তেমনি দুষ্প্রধর্ষা। সমকালীন বিদেশি পর্যটকের পান্থলিপিতে তাহার গৌরব গরিমার বিবরণ ধৃত আছে। নগরীর বহিঃপ্রকাশের বেড় ছিল 30 ক্রোশ, তাহার ভিতর বহু ক্রোশ অদূরে দ্বিতীয় প্রাকার, তাহার ভিতর তৃতীয় প্রাকার। এইভাবে একের পর একটি 7টি প্রাকার নগরীকে বেষ্টন করিয়া আছে। প্রাকারগুলির ব্যবধান স্থলে অসংখ্য জলপ্রণালী তুঙ্গভদ্রা হইতে নগরীর মধ্যে জলধারা প্রবাহিত করিয়াছে। নগরীর ভূমি সর্বত্র সমতল নয়, কোথাও ছোট ছোট পাহাড়, কোথাও সংকীর্ণ উপত্যকা। উপত্যকাগুলিতে মানুষের বাস, শস্যক্ষেত্র, ফল ও ফুলের বাগান, ধনী ব্যক্তিদের উদ্যান বাটিকা। নগরবৃত্তের নেমি হইতে যতই নাভির দিকে যাওয়া যায়, জনবসতি ততই ঘনসংবদ্ধ হয়। অবশেষে 7ম চক্রের মধ্যে পৌঁছিলে দেখা যায় রাজপুরীর বিচিত্র সুন্দর হর্মগুলি সহস্রার পদ্মের মধ্যবর্তী স্বর্ণকেশরের ন্যায় শোভা পাইতেছে। নদী মধ্যস্থ নৌকা হইতে কিন্তু সমগ্র নগর দেখা যায় না। নগরের যে অংশ নদীর তটরেখা পর্যন্ত আসিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িয়াছে, তাহাই দৃশ্যমান। অনুমান 2 ক্রোশ দীর্ঘ এই তটরেখা মণি মেখলার ন্যায় বঙ্কিম। তাহাতে সারি সারি সৌধ, উদ্যানঘাট, মন্দির হীরা, মুক্তা, মাণিক্যের ন্যায় গ্রথিত রহিয়াছে। নগর সংলগ্ন এই তটরেখার পূর্ব সীমান্তে বিস্তীর্ণ ঘাট। বড় বড় চতুষ্কোণ পাথর নির্মিত এই ঘাটের নাম কিল্লা ঘাট। শুধু স্নানের ঘাট নয়, খেয়া ঘাট। এই ঘাট হইতে সিধা উত্তরে অনেগুন্দি দুর্গে পারাপার হওয়া যায়। এই ঘাটে আজ বিপুল সমারোহ। কলিঙ্গের রাজকুমারীদের লইয়া নৌবহর দেখা দিয়েছে, আজই অপরাহ্নে আসিয়া পৌঁছিবে। এ সংবাদ মহারাজ দেবরায় প্রাতঃকালেই পাইয়াছিলেন। তিনি বহু সংখ্যক হস্তি, অশ্বদোলা ও পদাতিক সৈন্য কিল্লাঘাটে পাঠাইয়া দিয়াছিলেন অতিথিদের অভ্যর্থনার জন্য। কিল্লাঘাটে পাঠানোর কারণ, এই ঘাটের পর গ্রীষ্মের তুঙ্গভদ্রা আরো শীর্ণা হইয়াছে। বড় নৌকা চলে কি না চলে? কিল্লাঘাট রাজপ্রাসাদ হইতে মাত্র ক্রোশেক পথ দূরে। সুতরাং রাজকুমারীরা কিল্লাঘাটে অবতরণ করিয়া দোলায় বা হস্তি পৃষ্ঠে রাজভবনে যাইতে পারিবে, কোনোই অসুবিধা নাই। উপরন্তু নগরবাসীরা বধূ সমাগমের শোভাযাত্রা দেখিয়া আনন্দিত হইবে। রাজা স্বয়ং কিল্লাঘাটে আসেন নাই, নিজ কনিষ্ঠ ভ্রাতা কুমার কম্পনদেবকে প্রতিভূ স্বরূপ পাঠাইয়াছে। কুমার কম্পন রাজা অপেক্ষা বয়সে অনেক ছোট, সবেমাত্র যৌবনপ্রাপ্ত হইয়াছেন। অতি সুন্দর কান্তি নবযুবক। রাজা এই ভ্রাতাটিকে অত্যধিক স্নেহ করেন, তাই তিনি বধূ সম্ভাষণের জন্য নিজে না আসিয়া ভ্রাতাকে পাঠাইয়াছেন। কিল্লাঘাটের উচ্চতম সোপানে কুমার কম্পন অশ্বপৃষ্ঠে বসিয়া নৌকার দিকে চাহিয়া আছেন। তাহার পিছনে 5টি চিত্রিতাঙ্গ হস্তি, হস্তিদের 2 পাশে ভল্লধারী অশ্বারোহীর সারি, তাহাদের পশ্চাতে নববেশ পরিহিত ধনুর্ধর পদাতি সৈন্যের দল। সর্বশেষে ঘাটের প্রবেশ মুখে নানা বর্ণাঢ্য বস্ত্র নির্মিত দ্বিভূমক তোরণ। তোরণের 2 স্তম্ভাগ্রে বসিয়া 2 দল যন্ত্রবাদক পালা করিয়া মুরজ মুরলি বাজাইতে। বড় মিঠা মন গলানো আগমনীর সুর। ওদিকে অগ্রসারী নৌকা 3টিতেও প্রবল ঔৎসুক্য উত্তেজনার সৃষ্টি হইয়াছিল। আরোহীরা নৌকার কিনারায় কাতার দিয়া দাঁড়াইয়া ঘাটের দৃশ্য দেখিতেছিল। ময়ূরপঙ্খী নৌকার ছাদের ওপর বিদ্যুন্মালা, মণিকঙ্কনা, মন্দোদরী ও মাতুল চিপিটক মূর্তি উপস্থিত ছিলেন।
সকলের দৃষ্টি ঘাটের দিকে। তরুণ শীর্ষে নানা বর্ণের কেতন উড়িতেছে। ঘাটের সম্মুখে জলের ওপর কয়েকটি গোলাকৃতি ক্ষুদ্র নৌকা অকারণ আনন্দে ছুটাছুটি করিতেছে। ঘাটের অস্ত্রধারী মানুষগুলো দাঁড়াইয়া আছে চিত্রার্পিতের ন্যায়। সর্বাগ্রে অশ্বারূঢ় পুরুষটি কে? দূর হইতে মুখাবয়ব ভালো দেখা যায় না। উনি কি মহারাজ দেবরায়? নৌকাগুলি যত কাছে যাইতেছে মুরুজ মুরলির সুর ততই স্পষ্ট হইয়া উঠিতেছে। দুই দলের দৃষ্টি পরস্পরের ওপর। আকাশের দিকে কাহারও দৃষ্টি নাই। নৌকা তিনটি ঘাটের 10 রজ্জুর মধ্যে আসিয়া পড়িল। তখন মণিকঙ্কনা বিদ্যুন্মালা ছাদ হইতে নামিয়া রই ঘরে গেলেন। ঘাটে নামিবার পূর্বে বেশবাস পরিবর্তন, যথোপযুক্ত অলঙ্কার ধারণ ও প্রসাদন করিতে হইবে। মন্দোদরীকে ডাকিলে সে তাহাদের সাহায্য করিতে পারিত, কিন্তু মন্দোদরী ঘাটের দৃশ্য দেখিতে মগ্ন। রাজকন্যারা তাহাকে ডাকিলেন না। দুই ভগিনী গম্ভীর বিষণ্ণ মুখে মহার্ঘ স্বর্ণতন্তু রচিত শাড়ি ও কুঞ্চলি পরিধান করিলেন। পরস্পরকে রত্নোদ্যুতি খচিত অলঙ্কার পরাইয়া দিলেন। তারপর বিদ্যুন্মালা গমনোন্মুখী হইলেন। মণিকঙ্কনা জিজ্ঞাসা করিল, আলতা কাজল পরবি না? বিদ্যুন্মালা বলিলেন, না, থাক। তিনি ওপরে চলিয়া গেলেন। মণিকঙ্কনা ক্ষণে ইতস্তত করিল। তারপর কাজললতা লাক্ষারসের কলঙ্ক ও সোনার দর্পণ লইয়া বসিল। বিদ্যুন্মালা পটপত্তনের ওপর আসিয়া চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহার মনে হইল এই অল্পক্ষণের মধ্যে আকাশের আলো অনেক কমিয়া গিয়াছে। তিনি চকিতে ঊর্ধ্বে দৃষ্টি নিক্ষেপ করিলেন। দক্ষিণ হইতে একটা ধূম্রবর্ণ রাক্ষস ছুটিয়া আসিতেছিল। বিদ্যুন্মালার নেত্রাঘাতে যেন উন্মুক্ত ক্রোধে বিরাট চিৎকার করিয়া নদীর বুকে ঝাঁপাইয়া পড়িল। নিমেষ মধ্যে সমস্ত লণ্ডভণ্ড হইয়া গেল। দাক্ষিণাত্যের শৈলবন্ধুর মালভূমিতে গ্রীষ্মকালে মাঝে মাঝে এমনই অতর্কিত ঝড় আসে। দিনের পর দিন তাপ সঞ্চিত হইতে হইতে একদিন হঠাৎ বিস্ফোরকের ন্যায় ফাটিয়া পড়ে। ঝড় বেশিক্ষণ স্থায়ী হয় না, বড়জোর 2-3 দণ্ড, কিন্তু তাহার যাত্রাপথে যাহা কিছু পায় সমস্ত ছাড়খাড় করিয়া দিয়া চলিয়া যায়। এই ঝড়ের আবির্ভাব এতই আকস্মিক যে চিন্তা করিবার অবকাশ থাকে না। সতর্ক হইবার শক্তিও লুপ্ত হইয়া যায়। নৌকা তিনটি পরস্পরের কাছাকাছি চলিতেছিল। ঘাট হইতে তাহাদের দূরত্ব 5-6 রজ্জুর বেশি নয়। হঠাৎ ঝড়ের ধাক্কা খাইয়া তাহারা কাত হইয়া পড়িল। ময়ূরপঙ্খী নৌকার ছাদে মন্দোদরী ও চিকিটক মূর্তি ছিলেন। ছিটকাইয়া নদীতে পড়িল। পাটাতনের ওপর বিদ্যুন্মালা শূন্যে উৎক্ষিপ্ত হইয়া মত্ত জলরাশির মধ্যে অদৃশ্য হইয়া গেল। মকরমুখী নৌকা হইতেও কয়েকজন নাবিক ও সৈনিক জলে নিক্ষিপ্ত হইয়াছিল। তাহাদের মধ্যে অর্জুন বর্মা একজন। যখন ঝড়ের ধাক্কা নৌকায় লাগিল, তখন সে মকরমুখী নৌকার কিনারায় দাঁড়াইয়া ময়ূরপঙ্খী নৌকার দিকে চাহিয়াছিল। নিজে জলে পড়িতে পড়িতে দেখিল রাজকুমারীরা ডুবিয়া গেল। সে জলে পড়িবা মাত্র তীর বেগে সেই দিকে সাঁতার কাটিয়া চলিল। আকাশের আলো নিভিয়া গিয়াছে। নৌকাগুলি ঝড়ের ঝাপটে কে কোথায় গিয়াছে কিছুই দেখা যায় না। এবং নদীর উন্মত্ত তরঙ্গ রাশি চারিদিকে উথল পাথাল হইতেছে। তারপর প্রচণ্ড বেগে বৃষ্টি নামিল। চরাচর আকাশ পাতাল একাকার হইয়া গেল। বিদ্যুন্মালা তলাইয়া গিয়াছিলেন। জলতলে তরঙ্গের আকর্ষণ বিকর্ষণে আবার ভাসিয়া উঠিলেন। কিছুক্ষণ তরঙ্গ শীর্ষে ইতস্তত বিক্ষিপ্ত হইবার পর তাহার অর্ধচেতন দেহ আবার ডুবিয়া যাইতে লাগিল। নিকষ কালো অন্ধকারের মধ্যে ঝড়ের মাতন চলিয়াছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলক, মেঘের হুঙ্কার, তারপর শো শো ফল ফল শব্দ, জল ও বাতাসের মরণান্তক সংগ্রাম। বিদ্যুন্মালা
মালা জলতলে নামিয়া যাইতে যাইতে অস্পষ্টভাবে অনুভব করিলেন কে যেন তাহাকে আকর্ষণ করিয়া আবার উপর দিকে টানিয়া লইয়া যাইতেছে। তিনি সম্পূর্ণ নিশ্চেষ্ট রহিলেন। শরীর অবশ, বাঁচিয়া থাকার যে দুরন্ত প্রয়াস জীবমাত্রেরই স্বাভাবিক, তাহা আর নাই। জীবন ও মৃত্যুর ব্যবধান ঘুচিয়া গিয়াছে। ক্রমে তাহার যেটুকু সংজ্ঞা অবশিষ্ট ছিল তাহাও লুপ্ত হইয়া গেল। তুঙ্গভদ্রার তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য সৃষ্টি। এই কাহিনীর পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালোর সাথে মন্দটাও আমরা জানতে চাই। ভুল ত্রুটি মাফ করবেন, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।